নাও অ্যারোমেটিক পার্ট যেটা, এইখানে আমরা যদি কথা বলতে চাই, এখানে আসলে অনেক বেশি কিছু। একটু ছোট করে ভাগ করে দিই আগে, যে আমাদের জৈব রসায়ন থেকে সিকিউ আসবে কয়টা? সিকিউ আসবে হচ্ছে 3টা। তার মধ্যে এতক্ষণ পর্যন্ত আমরা যা যা পড়ে ফেলছি সেখান থেকে একটা সিকিউ অলরেডি শেষ। এখন আমরা সিকিউ 2তে যাচ্ছি। আমরা এইটা কমপ্লিট করে আমরা আসলে সৃজনশীল কিছু সলভ করবো আগে, কারণ এখান থেকে একটা ব্রেক আমরা নিতে পারবো টু সাম এক্সটেন্ট, যে আমরা আসলে এই দুটো সৃজনশীলের জন্য প্রিপারেশন নিচ্ছি। এরপরে ফার্দার কিছু আসবে, সেটাতে আরেকটা সৃজনশীলের দিকে আমরা আসলে যাবো, বুঝছো? তো একটা আসো আমরা যদি একটু কথাবার্তা বলি যে অ্যারোমেটিক কম্পাউন্ডটা নিয়ে। অ্যারোমেটিক হাইড্রোকার্বন, তো অ্যারোমেটিক হাইড্রোকার্বনগুলোর যে বৈশিষ্ট্যটা করে হয় তাকে বলতেছে হচ্ছে অ্যারোমেটিসিটি বলে। কি বলা হয় তাকে? অ্যারোমেটিসিটি বলে। অ্যারোমেটিসিটি কি আসলে? অ্যারোমেটিক যৌগের যে বৈশিষ্ট্যটা করে হয় তাকে বলা হয় হচ্ছে অ্যারোমেটিসিটি বলে আর কি। এই বৈশিষ্ট্যগুলো আসলে কেমন, এই বৈশিষ্ট্যগুলো আসলে কেমন, এগুলো আমাদের খ নাম্বারে চলে আসতে পারে বা প্রশ্ন চলে আসতে পারে আর কি। এগুলো 1 নাম্বার কথা হচ্ছে এটা হচ্ছে চাক্রিক হয় আর কি। এটা হচ্ছে কেমন হয়? এটা হচ্ছে চাক্রিক হয়। তারপরে হচ্ছে কথাটা কি, এরা হচ্ছে সমতলীয় হয়। চাক্রিক, সমতলীয়, সমতলীয়। এদের মধ্যে হচ্ছে একান্তরিত দ্বিবন্ধন থাকে, একান্তরিত দ্বিবন্ধন থাকে। তো সেইটাকে আমরা এটাকে কাজ করতেছি এইভাবে বলি যে এখানে রেজোনেন্স থাকে। আমরা রেজোনেন্সের কথাটা বলি, রেজোনেন্স থাকে, রেজোনেন্স, রেজোনেন্স ঘটে। রেজোনেন্স জিনিসটা কি, ইলেকট্রন যখন এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করে, তাহলে আগে যে স্টেবিলিটি যেটা যেমনটা ছিল, মানে যে পরিমাণে স্থায়িত্বটা ছিল, ইলেকট্রন মুভ করার পরে স্থায়িত্বটা সেম থাকে আর কি, তখন ওই ইলেকট্রনের ঘূর্ণনটাকে আমরা রেজোনেন্স বলতেছি। আচ্ছা, ইলেকট্রন যেহেতু ঘুরতেছে তার মানে ইলেকট্রনের ডিলোকালাইজেশন ঘটে, ডিলোকালাইজেশন ঘটে, ডিলোকালাইজেশন হয়, ইলেকট্রনের ডিলোকালাইজেশন হয়। তারপরে কি আছে এখানে, যে ডিলোকালাইজ যে ইলেকট্রনটা করে হয়, ধরলাম ডিলোকালাইজ যে ইলেকট্রনটা হবে, ডিলোকালাইজড, কি বললাম, ডিলোকালাইজড ইলেকট্রন, ডিলোকালাইজড ইলেকট্রন এর সংখ্যা, ডিলোকালাইজড ইলেকট্রন এর সংখ্যা হাকেল সংখ্যক। ডিলোকালাইজড ইলেকট্রনের সংখ্যা কেমন? হাকেল সংখ্যক। তাহলে হাকেল সংখ্যাটা কি, এটা আমাদের বোঝা লাগবে, তাই না? হাকেল সংখ্যক, হাকেল সংখ্যক, হ্যাঁ, হাকেল সংখ্যক। হাকেল সংখ্যাটা তাহলে কি? হাকেল সংখ্যা হচ্ছে, হাকেল সংখ্যা হচ্ছে, হাকেল সংখ্যা হচ্ছে, হাকেল সংখ্যা, হাকেল সংখ্যা হচ্ছে 4n+2, বুঝছো? যেখানে n হচ্ছে রিং নাম্বার, n হচ্ছে রিং নাম্বার, n হচ্ছে রিং নাম্বার, বুঝছো? আচ্ছা, এখানে n এর মান কি হইতে পারে? 0 হইতে পারে, 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, 4 হইতে পারে, সো অন, এগুলো হইতে পারে আর কি। আচ্ছা, তাহলে এখান থেকে প্রথম কথা একটা প্রশ্ন আসতেছে যে ভাই তাহলে হাকেল সংখ্যাটা একটু বলেন। তাহলে হাকেল সংখ্যা, n এর মান যদি 0 হয় তাহলে তখন হাকেল নাম্বার, হাকেল নাম্বার HN দিয়ে বলতেছি, তখন হাকেল নাম্বার আসতেছে কত? হাকেল নাম্বার আসতেছে 2। এটা একটা এক্সাম্পল দিয়ে যদি বলতে চাই, এক্সাম্পলটা আসলে এইটা হচ্ছে একটা, এইটা হচ্ছে সাইক্লোপ্রোপিলিন আয়ন, সাইক্লোপ্রোপিলিন আয়ন, এইটা হচ্ছে আমাদের কাছে একটা অ্যারোমেটিক যৌগ, যা হচ্ছে হাকেল নাম্বার হচ্ছে 2। আবার n এর মানটা হচ্ছে, n এর মানটা হচ্ছে 1, n এর মানটা হচ্ছে 1, তখন হাকেল সংখ্যা এটার মানটা হচ্ছে 6। এটা তখন কি হইতে পারে? এটা হইতে পারে এইটা, এটার নাম হচ্ছে বেনজিন, এটার নাম হচ্ছে বেনজিন। তারপরে হচ্ছে এটার নাম হচ্ছে টলুইন, এটার নাম হচ্ছে টলুইন, এটার নাম হচ্ছে টলুইন, বেনজিন, তারপরে এটার নাম হচ্ছে টলুইন। তারপরে আমরা যদি দিই এইটার নাম কি, এইটার নাম হচ্ছে আমাদের কাছে OH, ফেনল। ওকে, আচ্ছা, হাকেল নাম্বার 6। এখন আমরা এখানেই আসি। দেন আমরা আরও একটা বলতে পারবো, আমরা আরও একটা বলতে পারবো, আরও একটা বলতে পারবো যে দেখো এইখানে নাইট্রোজেন দিয়েছি, এটার নাম হচ্ছে পিরিডিন, এটার নাম হচ্ছে পিরিডিন। তোমরা একটু জিনিসটাকে লিখে রাখতে পারো, নামগুলো আমি লিখবো অবশ্যই। তারপরে এইটার নাম কি, সরি ব্ল্যাক নিছি না, এইটার নাম কি, এটার নাম হচ্ছে, এটার নাম হচ্ছে পাইরল, এটার নাম হচ্ছে পাইরল, এইটার নাম হচ্ছে, এটার নাম হচ্ছে পাইরল, পাইরল। আবার ধরো 5 মেম্বারের সদস্যগুলো আমরা কিন্তু ভিন্ন কালার দিয়ে লিখতেছি, বুঝতে পারতেছো এটা? এইটার নাম হচ্ছে, এটার নাম হচ্ছে থায়োফিন, মানে ফিউরান, ঠিক আছে? আবার আরেকটা নিতেছি, আরেকটা নিতেছি, এইটার নাম হচ্ছে S দিয়ে, সালফার দিয়ে, এটার নাম হচ্ছে আমাদের কাছে থায়োফিন। মানে সবাই হচ্ছে n এর মান হচ্ছে 1, বুঝছো? ওকে ওকে, এখন চলো সবার নামগুলো একটু লিখে দিই আর কি। এটার নাম হচ্ছে সাইক্লোপ্রোপিলিন আয়ন, এটার নাম হচ্ছে
সাইক্লোপ্রোপিলিন আয়ন, প্রোপিলিন, বুঝছো? প্রোপিলিন আয়ন, সাইক্লোপ্রোপিলিন আয়ন, এটা একটা অ্যারোমেটিক যৌগ। এটা তো বেনজিন, এটা তো টলুইন, এটার নাম ফেনল, আর এইটার নাম হচ্ছে পিরিডিন, এটার নাম হচ্ছে পিরিডিন। ওকে, এটার নাম হচ্ছে পাইরল, এটার নাম হচ্ছে পাইরল, এটার নাম হচ্ছে ফিউরান, এটার নাম হচ্ছে ফিউরান, আর এটার নাম হচ্ছে থায়োফিন, এটার নাম হচ্ছে থায়োফিন। বুঝছো ঘটনাটা কি? এই হচ্ছে অবস্থাটা। আচ্ছা, এখানে এবার তুমি আসো, এন এর মান যদি কখনো 2 হয় তখন তাহলে কি হবে? হাকেল সংখ্যা, হাকেল সংখ্যা হবে হচ্ছে 4 দুগুণে 8 আর 2 10, তাই না? এটা একটা এক্সাম্পল আছে কি ভাইয়া? হ্যাঁ আছে। কোনটা জানো? তোমাদের সবার পরিচিত, তোমাদের সবার পরিচিত, এটার নাম কি? এটার নাম হচ্ছে, এটার নাম হচ্ছে, এটার নাম হচ্ছে কি বলতো? এটার নাম হচ্ছে ন্যাপথালিন, এটার নাম হচ্ছে, এটার নাম হচ্ছে ন্যাপথালিন, এটার নাম হচ্ছে ন্যাপথালিন। বুঝছো এগুলা? তো অ্যারোমেটিক সম্পর্কে আমাদের একটা আইডিয়া তো হয়ে গেছে, তাই না? আচ্ছা, হ্যাঁ, এবার তুমি আসো, অ্যারোমেটিক সম্পর্কে আরো পড়তে যাইতে হবে আর কি, আমাদের অনেক দূর পড়া বাকি এখন। বুঝছো অ্যারোমেটিক হাইড্রোকার্বন কি কি পড়লাম আমরা? অ্যারোমেটিক যৌগ কাকে বলে, অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্যগুলো কাকে বলে, অ্যান্ড আমরা এখানে দেখলাম তার উদাহরণগুলো দেখছি আর কি। এখন যদি তোমাকে বলা হয় যে বেনজিন একটা অ্যারোমেটিক যৌগ, প্রমাণ করো। এখন তোমাকে বলা হচ্ছে বেনজিন একটা অ্যারোমেটিক যৌগ কেন? বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ, কিন্তু কেন? একটি অ্যারোমেটিক যৌগ, অ্যারোমেটিক যৌগ, কিন্তু কেন? কারণ তোমার কাছে যদি বলা হয় এখানে বেনজিনের ক্ষেত্রে রিং নাম্বারটা হচ্ছে 1, আচ্ছা তুমি বলতে পারবা এটার জন্য হাকেল নাম্বারটা আসতেছে 6, কোনো সমস্যা নেই। কিন্তু বেনজিনের ক্ষেত্রে আমরা যদি স্ট্রাকচারটা দেখি, এই স্ট্রাকচারের মধ্যে এই যে এই ইলেকট্রনগুলা, এটা হচ্ছে পাই ইলেকট্রন, এখানে পাই ইলেকট্রন কয়টা আছে? 6টা আছে। এই ইলেকট্রনগুলো যদি মুভ করে, এই ভদ্রলোক যদি এইখানে যায়, এই ভদ্রলোক যদি এইখানে যায়, এই ভদ্রলোক যদি এইখানে আসে, তখন এই কাঠামোটা হয়ে দাঁড়ায় হলো, কাঠামো দ্বারাই হচ্ছে এইরকম একটা কাঠামো আসে। তো স্টিল পাই ইলেকট্রন 6টাই আছে, পাই ইলেকট্রন 6টাই আছে, বা ডিলোকালাইজড ইলেকট্রন 6টা আছে। তাহলে হাকেল সংখ্যা এবং ডিলোকালাইজড ইলেকট্রন সংখ্যাটা মিলে যাচ্ছে, দ্যাটস এটা অ্যারোমেটিক যৌগ। বাট বেনজিনে এটা সমতলীয়, তুমি এটা আসলে কিভাবে বুঝাবা? বেনজিনে যে এটা সমতলীয়, তুমি এটা কিভাবে বুঝাবা? তখন তুমি বলো বেনজিনের মধ্যে কার্বন আছে কয়টা বাবা? বেনজিনের মধ্যে কার্বন আছে 6টা, বুঝছো? 6টা। তাহলে 2টা লিখছো, এই যে তুমি 2টা, আরো 2টা লিখলাম, আরো 2টা লিখলাম। তুমি এবার এখানে লেখো আরো 2টা, আরো 2টা দিলাম। তাহলে সবার মধ্যে ওরা আসলে একটা করে বন্ধন দিয়ে যুক্ত আছে, একটা করে সিগমা বন্ধন দিয়ে যুক্ত আছে, সিগমা বন্ধন দিয়ে যুক্ত আছে আছে প্রত্যেকের সাথে আবার হাইড্রোজেন আছে, প্রত্যেকের সাথে আবার হাইড্রোজেন আছে, প্রত্যেকের সাথে আবার হাইড্রোজেন আছে, প্রত্যেকের সাথে আবার কি আছে? হাইড্রোজেন আছে। এইবার ঘটনায় আসো, প্রত্যেকের মধ্যে কিন্তু sp2 হাইব্রিডাইজড বেনজিনের মধ্যে, বাট এই জায়গাটায় তারা সবার মধ্যে তাহলে কি হলো? আরেকটা পি অরবিটাল আছে, অসংকরিত পি অরবিটাল আছে, আছে কালারগুলো দিয়ে বুঝবা। আর এইখানেও একটা এরকম পি অরবিটাল আছে, এইখানেও একটা পি অরবিটাল আছে, আবার এইখানে যদি বলি এইখানেও একটা পি অরবিটাল আছে, সরি এখানেও একটা পি অরবিটাল আছে, এইখানেও একটা পি অরবিটাল আছে। তাহলে পি অরবিটালে কি হলো? উপরের লোবগুলা তারা পরস্পর, তাদের মধ্যে আসলে কি হয়েছে? ওভারলেপ, তাই না? আবার এই জায়গার মধ্যেও এটা উপরে এগুলো ওভারলেপ করছে, ওভারলেপ করছে, আবার এই জায়গায় উপরে এগুলো ওভারলেপ করছে, ওভারলেপ করছে। বুঝছো? তার মানে এটা দেখতে কেমন লাগতেছে ঘটনাটা? এই ঘটনাটা দেখতে কেমন লাগতেছে? এই ঘটনাটা দেখতে লাগতেছে এরকম যে এইখানে একটা হেক্সাগোনাল একটা তল আছে, সমতল আছে, সেই তলের উপরে একটা ইলেকট্রন বিন্যাস আছে, মানে একটা ইলেকট্রন বিন্যাস বলতে কি, ইলেকট্রনের একটা ক্লাউড আছে, তার নিচে একটা ইলেকট্রনের একটা ক্লাউড আছে। তার মানে এটা একটা সমতলে স্ট্রাকচারের কথা বলতেছে আর কি। তো সবগুলো বৈশিষ্ট্যের সাথে মিল রেখে বলতে পারতেছি বেনজিন একটা অ্যারোমেটিক যৌগ। দিস ইজ হাউ ইউ নিড টু এক্সপ্লেইন। ওকে, আচ্ছা আসলো, সমস্যা নেই, বেনজিনের কথা বলে ফেলছি আমরা, তার মানে আমরা বেনজিনে ঢুকে গেছি, তাই না? আচ্ছা, বেনজিনের প্রপার্টিসটা আমাদের একটু পড়া লাগবে আবার। আমরা যদিও বা অন্য কিছুর প্রপার্টিসটা পড়ি নাই, অন্যান্যগুলোর ক্ষেত্রে প্রিপারেশন আর রিয়েকশন দিয়ে চালাইছি, বাট বেনজিনের ক্ষেত্রে একটু পড়া লাগবে। আসো, এই হচ্ছে ভদ্রলোক বেনজিন, এই হচ্ছে ভদ্রলোক বেনজিন, এই হচ্ছে ভদ্রলোক বেনজিন। তার এই হাতের মধ্যে আমরা কাউকে একটা অ্যাড করে দিব, ধরলাম জি, জি বলে কোনো একটা গ্রুপকে অ্যাড করছি, কোনো একটা গ্রুপকে অ্যাড করছি। তাহলে যে গ্রুপের মধ্যে, যে গ্রুপটা যে কার্বনে যুক্ত হয় ওইটা আমরা বলতেছি 1 নাম্বার কার্বন। এটা হচ্ছে আমাদের কাছে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার।
বুঝছো? এখান থেকে একটা কথার মধ্যে আসতে হবে যে এই যে 2 আর 6, 2 6, ঠিক আছে, 2 আর 6, 2,6, 2,6 এটাকে বলতেছি আমরা হচ্ছে অর্থ। 2 আর 6 নাম্বার পজিশনকে বলছি অর্থ পজিশন। 4 নাম্বার পজিশনকে বলতেছি আমরা প্যারা পজিশন। কি পজিশন বলি? প্যারা পজিশন বলি। বুঝছো? আচ্ছা, আবার 3 আর 5 এইটাকে আমরা বলতেছি হচ্ছে মেটা পজিশন। এটাকে আমরা বলতেছি মেটা পজিশন। তাহলে একটা গেল অর্থ প্যারা পজিশন, আর একটা গেল হচ্ছে মেটা পজিশন। ডান ডান। এবার ঘটনার মধ্যে আসো, ঠান্ডা মাথায় বুঝতে হবে। এই গ্রুপটা, ভদ্রলোক যে গ্রুপটা আছে, এই গ্রুপটা ডিসাইড করবে নতুন করে যদি বাইরের থেকে কোনো একটা গ্রুপ বেনজিন রিংয়ে আসে, ও কোথায় বসবে। কে ডিসাইড করবে? ওই গ্রুপটা ডিসাইড করবে। ওই গ্রুপটা তাহলে কি হতে পারে? ওই গ্রুপটা হইতে পারে, ও হতে পারে অর্থ প্যারা নির্দেশক, ও হইতে পারে অর্থ অর্থ অথবা প্যারা, অর্থ প্যারা নির্দেশক, অথবা না সরি, এ হইতে পারে অর্থ প্যারা, এ হইতে পারে অর্থ প্যারা নির্দেশক, বুঝছো? অথবা ও হইতে পারে মেটা নির্দেশক। মানে ও বলে দিচ্ছে তুমি মেটা পজিশনে গিয়ে বসো, বুঝছো? আর ও বলে দিচ্ছে তুমি অর্থ পজিশনে গিয়ে বসো। আচ্ছা, এটা বসানো মানে কি? মানে হচ্ছে ও ওইখানে প্রেজেন্ট থাকলে ও অর্থ এবং প্যারা পজিশনে ইলেকট্রন ঘনত্ব বাড়ায়। তাহলে অর্থ এবং প্যারা পজিশনে ইলেকট্রন ঘনত্ব বাড়ানো মানে এটা বলতে পারি অর্থ প্যারা নির্দেশক যারা হচ্ছে ওদেরকে বলতে পারি বেনজিন বলয় সক্রিয়কারী গ্রুপ বলতে পারি। বেনজিন বেনজিন বলয় বেনজিন বলয় সক্রিয়কারী গ্রুপ, সক্রিয়কারী গ্রুপ। কেন? কারণ ওরা উপস্থিত থাকলে বেনজিন বলয়ের ইলেকট্রন ঘনত্ব বাড়ে, দ্যাটস ওয়াই তারা অর্থ প্যারা পজিশনে বসাবে, কারণ ওই পজিশনের মধ্যে ইলেকট্রন ঘনত্বটা বাড়ে। কিন্তু মেটা নির্দেশক কাকে বলে? যে যারা বেনজিন বলয় থেকে ইলেকট্রন ঘনত্ব টেনে নেয়, তাহলে বেনজিন বলয়ের সক্রিয়তা হ্রাস করে। তাহলে ওরা কি করে? এরা করে হচ্ছে বেনজিন বলয়ের ইলেকট্রন ঘনত্ব কমিয়ে দেয়। তাহলে বেনজিন বলয়ে ইলেকট্রন ঘনত্ব কি করে? কমায়। হ্যাঁ, টেনে নিচ্ছে যেহেতু, তাহলে কমে যাচ্ছে। তাহলে তুলনামূলকভাবে অর্থ এবং প্যারা মেটা পজিশনের মধ্যে ইলেকট্রন ঘনত্ব তাহলে কি থাকে? বেশি থাকে। তাহলে বেনজিন বলয় ইলেকট্রন ঘনত্ব কমায়, এটাকে আমরা আরেক সেন্সে বলি বেনজিন বলয়ে নিষ্ক্রিয়কারী গ্রুপ। তাহলে এটাকে বলতে পারি, বা না বলে এরকম বলি, কমায়। অর্থাৎ এখান থেকে বলে রাখি এরা হচ্ছে বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী গ্রুপ, বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী গ্রুপ, নিষ্ক্রিয়কারী বুঝছো নাকি? আচ্ছা, তাহলে এখন এরা একটা লিস্ট লাগবে, এমসিকিউতে পরীক্ষা প্রশ্ন আসে। এরা কারা? এরা হচ্ছে এই যে NH2 বেনজিন বলয় সক্রিয়কারী, NOH বেনজিন বলয় সক্রিয়কারী, CH3 বেনজিন বলয় সক্রিয়কারী। নিষ্ক্রিয়কারীর তালিকায় কে কে আছে? NO2, আবার ধরো যে CN, আবার ধরো যে COOH, আবার ধরো CHO। ঠিক আছে? এরা হচ্ছে বেনজিন বলয় কি? এরা হচ্ছে বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী গ্রুপ বা মেটা নির্দেশক। এরা হচ্ছে সক্রিয়কারী গ্রুপ, অর্থ প্যারা নির্দেশক। এই লিস্টের এখান থেকে পরীক্ষায় এমসিকিউতে পরীক্ষার প্রশ্ন আসবে। মনোযোগ দিয়ে পড়তে হবে তাহলে, বুঝছো? আচ্ছা, এখন সক্রিয়কারী গ্রুপ বললাম আর তুই মেনে নিলা, এতটা ভালো তো তোমার হওয়া উচিত না বাবা, তাই না? তাহলে এখন আসো আমরা একটা প্রুফ করি যে বেনজিন বলয় সক্রিয়কারী গ্রুপ কেন। যেমন ধরো আমি এটা দিলাম NH2, এই আসলে বেনজিন বলয় কেমন, সক্রিয়কারী গ্রুপ নাকি নিষ্ক্রিয়কারী গ্রুপ? মানে এটা বুঝবো কেমনে? NH2টা যুক্ত আছে, NH2 যুক্ত আছে কোথায়? বেনজিন বলয়ে যুক্ত আছে। NH2 কোথায় যুক্ত আছে? বেনজিন বলয়ে যুক্ত আছে। NH2 কোথায় যুক্ত আছে? বেনজিন বলয়ে যুক্ত আছে। এই হচ্ছে বেনজিন বলয়ে যুক্ত আছে। ওকে, এখন এইরকম আমার বলয় লাগবে এইরকম আমাদের কাছে বলয় লাগবে কয়টা? 5টা, কারণ রেজোনেন্সের মাধ্যমে দেখাইতে হবে। এটা খ নম্বরে আসতে পারে রেজোনেন্সের কাঠামোটা, দ্যাটস ওয়াই দেখা হয়। কয়টা লাগবে বলো তো? 5টা। এটা একটা দিলাম, তারপরে এটা একটা দিলাম, হইলো?
আচ্ছা ঠিক আছে, এখন আমাদের আরো দুইটা লাগবে, বুঝছো? আমরা কি বড় করে ফেলছি একটু স্ট্রাকচারটা? সোজা আছে? মনে হয় সোজা নেই, সোজা নেই। এবার মোস্ট প্রবাবলি সোজা আছে। এবার কি করতে হবে, এই পুরো জিনিসটাকে টেনে একটু ছোট করে দিতে হবে। এবার তুমি একটা ঘটনা খেয়াল করো, আসো। এখন আমরা একটা কাজ করি কি, আমরা হচ্ছে মাঝখানে এগুলো মুছে দিব, আমরা হচ্ছে এগুলোরে মুছে দিচ্ছি, আমরা এগুলোরে মুছে দিচ্ছি, এগুলোরে মুছে দিচ্ছি, এগুলোরে মুছে দিচ্ছি আর কি, হাতগুলো। ঠিক আছে, এখন আমি আরো একটা কাজ করব, আবার এই পুরো জিনিসটাকে আবার কপি করে রেখে দিব, রেখে দিব। আসো, এখন ঠান্ডা মাথায় সবগুলো করলে বুঝবো আমরা। এখানে কি হয়, এই যে অক্সিজেন, নাইট্রোজেনের উপরে মুক্তজোড় ইলেকট্রন আছে, নাইট্রোজেনের উপরে মুক্তজোড় ইলেকট্রন আছে, ওই ইলেকট্রনটা ও যদি এইখানে দিয়ে দেয়, তাহলে এইটা আবার তখন এই মাথার উপরে ইলেকট্রনটা দিয়ে দেয়, তাহলে তখন কি হয়, এইটা হয় নেগেটিভ চার্জ, এখানে একটা ডাবল বন্ড, অর্থাৎ এখানে একটা প্লাস তৈরি হয়েছে আর কি, তাই না? আচ্ছা, আর স্টিল এখানে যে যে বন্ধনগুলো ছিল, যে যে বন্ধনগুলো ছিল সেই বন্ধনগুলো আছে। তাহলে সেকেন্ড ফেজে আবার কি হবে, এখান থেকে এখানে এইখানে আসবে, তাহলে এইটা আবার এইখানে ইলেকট্রন দিবে, অর্থাৎ এইখানে একটা বন্ধন পাইলাম আর এখানে একটা ইলেকট্রন পাইলাম। তাহলে আগে যা ছিল ওইখানে স্টিল তাই আছে, কিন্তু আমাদের কাছে এইখানে কিন্তু ওই প্লাসটাই আছে। এখন উল্টাকে তাহলে কি হবে, এইটা যদি এইখানে যায় তাহলে এইটা যাবে হচ্ছে এইখানে, তাহলে এটা হবে নেগেটিভ, এটা একটা বন্ধন, এইটা একটা বন্ধন, এখানে বন্ধন ছিল আর এখানে প্লাস। এবার তাহলে কি, এবার এই নেগেটিভটা আসবে হচ্ছে এখানে, তাহলে এইটা যাবে হচ্ছে এইখানে, তাহলে অবস্থাটা কি দাঁড়ালো, এইখানে এরকম এরকম এরকম। তার মানে প্রথমে যে কাঠামোটা ছিল ওই কাঠামোটাই পাইলাম, কিন্তু এখানে আমরা একটা অ্যানালাইসিস করতে পারবো সুন্দর, আমরা সুন্দর একটা অ্যানালাইসিস করতে পারবো। আগে আমরা এটা একটা দাগ দিয়ে দিই, এখান থেকে এইখানে গেছে, এখান থেকে এইখানে, এখান থেকে এইখানে, কিন্তু রেজোনেন্সের চিহ্ন আর কি, এগুলো দুই মুখেই এভাবে থাকবে এরকমটা। এখানে যদি আমরা নাম্বারিং করি, 1 নাম্বার কাঠামো, 2 নাম্বার কাঠামো, 3 নাম্বার কাঠামো, 4 নাম্বার কাঠামো, 5 নাম্বার কাঠামো, তাহলে কি হইলো, 2, 3, 4 অ্যানালাইসিস করলে দেখা যায় অর্থ এবং প্যারা পজিশনের মধ্যে ইলেকট্রন ঘনত্বটা বাড়াইছে। তাহলে যেহেতু এটা অর্থ এবং প্যারা পজিশনের মধ্যে ইলেকট্রন ঘনত্বটা বাড়ায়, তাহলে এটাকে কি বলতে পারি, এটা বলতে পারি হচ্ছে অর্থ প্যারা নির্দেশক, এটা বলতে পারি অর্থ প্যারা নির্দেশক বলা যায়। প্রুফড। তাহলে আমরা এই পাশে যেটা লিখলাম ওই কথাটা দিয়ে এখানে প্রমাণ দিলাম, বুঝছো? ওকে, এবার আসো আরেকটা জিনিস এখানে তাহলে লিখতে চাই, আরেকটা জিনিস তাহলে এখানে লিখতে চাই, দেখি পারি কিনা, না পারলে ভাইয়াকে ক্ষমা করতে হবে, কারণ ভাইয়া ট্যালেন্টেড মানুষ না। হ্যাঁ, ওকে, ভাইয়া হচ্ছে কি প্র্যাকটিস করে, ঠিক আছে? ওকে, আসো এই জায়গায় আমি যদি একটা কাজ করি, এবার এই জায়গায় আমি যেটা কাজ করি, যে আমি এবার এখানে দেব হচ্ছে, এখানে দেব হচ্ছে CHO মূলকটা দিব, দিব, দিলে কি হবে, দিলে এই ইলেকট্রনটা টান দিবে হচ্ছে এই অক্সিজেনটা, তাহলে এটা হচ্ছে মাইনাস, তাহলে এটা এখানে হলো প্লাস, এই ইলেকট্রন তাহলে এখানে যাবে, গিয়ে ওই প্লাসটাকে পূর্ণ করছে, তাহলে এইখানে তৈরি হলো প্লাস, এখানে তৈরি হলো ডাবল বন্ড, এখানে আসলো সি, এখানে আসলো ও মাইনাস, আর এইখানে গেল হচ্ছে এই একটা অবস্থা, তাই না? আর এইখানের মধ্যে তাহলে কি হলো, আগে যেমন অবস্থা ছিল, আগে যেমন অবস্থা ছিল ঠিক সেরকমটাই আছে। তাহলে ব্যবস্থাটা কি, ওইখানে ইলেকট্রন বাইরের থেকে আসে, এখান থেকে ইলেকট্রন যায়, গেল, তাহলে এবার এইটা গিয়ে আবার এই প্লাসটাকে পূর্ণ করলো, তাহলে তখন এইখানে আসলো প্লাস, তাই না? তখন এইখানে আসলো হচ্ছে প্লাস, তখন এইখানে আসলো হচ্ছে প্লাস, তার মানে এইখানে একটা বন্ধন তৈরি হয়ে গেল, তাই তো? আর এইখানে যেমনটা ছিল ঠিক এরকমটাই আছে, এখানে যেমনটা ছিল ঠিক এরকমটাই আছে। আচ্ছা, আর এইখানে কেমন ছিল, এইখানে এই অবস্থায় এখনো আছে। তাহলে এবার ঘটনাটা কি ঘটবে, এ এসে যদি এখানে আসে, তাহলে এখানে একটা বন্ধন ছিল, এখানে একটা হইলো, এখানে গেল আলটিমেটলি প্লাস, এখানে ডাবল ছিল, এখানে এই অবস্থা, এখানে এই অবস্থায় আছে। ওকে, আচ্ছা, এখন আমরা যদি ঘটনাটা খেয়াল করি, এই ইলেকট্রন আবার যদি এখানে এসে বন্ধনটা পূর্ণ করে দেয়, পূর্ণ করে দেয়, তাহলে এখানে কি এই ইলেকট্রন এখানে এসে আবার এইটা পূর্ণ করে দিবে, তাহলে হচ্ছে কার্বন কার্বন ডাবল বন্ড আর এইটা তৈরি হয়ে গেছে। তাহলে আবার সে আগের জায়গাতেই ফেরত আসছে, আবার সে আগের জায়গাতেই ফেরত আসছে, আবার সে আগের জায়গাতেই ফেরত আসছে, আবার সে আগের জায়গাতে ফেরত আসছে। তাহলে এতে করে বেনিফিটটা কি হয়েছে, বেনিফিট দেখতেছি 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 2, 3, 4 অ্যানালাইসিস করলে দেখা যায় অর্থ এবং প্যারাপোজিশনে ইলেকট্রনের ঘনত্ব কমছে, যেহেতু প্লাস, তার মানে কোথায় তাহলে বেশি আছে, 3 আর 5-এ তাহলে বেশি আছে, 3 আর 5-এ তাহলে কি আছে, বেশি আছে।
আচ্ছা 3 আর 5 যেহেতু ভাই বেশি আছে, 3 আর 5 যেহেতু ভাইয়া বেশি আছে, তাহলে কি বলতে পারতেছি? তাহলে আমরা বলতে পারতেছি এইখানে যে ভদ্রলোককে আমরা রাখলাম CHO, ও থাকাকালীন সময়ে 3 আর 5 মধ্যে ইলেকট্রন ঘনত্বটা বেশি থাকে। তাহলে এটাকে আমরা বলতে পারি, মেটা নির্দেশক বলতে পারি। এটার আমরা বলতে পারি হচ্ছে মেটা নির্দেশক বলতে পারি। মেটা নির্দেশক বলতে পারি। মেটা নির্দেশক বলতে পারি মানে কেউ আসলে সে তাকে মেটা পজিশনে বসাবে, এই কাজটা করে সে। বুঝছো? এই হচ্ছে অবস্থাটা। এটা হচ্ছে একটা অর্থকারী নির্দেশকের জন্য আমরা পড়লাম। ঠিক সিমিলার একটা পড়লাম হচ্ছে আমরা কার জন্য? অর্থকারী নির্দেশক আর মেটা নির্দেশকের জন্য। বুঝছো? এই হচ্ছে পরিস্থিতিটা। আই গেস তোমাদের কাছে এটা নিয়ে আর কিছু বলতে হবে না, কারণ তোমরা বুঝে গেছো কিভাবে লিখবা, কার জন্য কিভাবে কি আসে, এটাও ক্লিয়ার হয়ে গেছে। পারবা না করতে এখন? পারবো। তাহলে আমরা এই পাশেরটাও করছি, এই পাশেরটাও করছি, তাহলে অর্থপ্যারার কাজটা শেষ। এইবার আমরা যদি সবকিছু বুঝে গেছি, এবার আমাদেরকে পড়তে হবে হচ্ছে বেনজিনের পার্টটা পড়তে হবে। বেনজিনের পার্টটি তো এতক্ষণ পড়তেছিলাম। আচ্ছা বেনজিনের কোন পার্টটা পড়তেছিলাম আমরা বলো তো একটু? বেনজিনের পার্ট পড়তেছিলাম হচ্ছে আমরা কোনটা? তার প্রপার্টিসের জন্য পড়তেছিলাম, কিন্তু আমরা এখন বেনজিনের রিঅ্যাকশন অ্যান্ড তার প্রিপারেশনটা পড়িনি। তো চলো আগে একটু আমরা বেনজিনের কি পড়ি, বেনজিনের হচ্ছে প্রিপারেশনটা পড়ি। এই যে বেনজিনটা আগে আর্ট করো, বেনজিন আগে আর্ট করো। এই হচ্ছে বেনজিনটা। তো এই ভদ্রলোক বেনজিন, এই বেনজিনটাকে আমরা আবার এভাবেও বলতে পারি C6H5H, এভাবেও বলতে পারো, তাই তো? এইটারই আবার তুমি কি বলতে পারো? C6H5, এটা যেটা আছে না, এর নাম হচ্ছে AR, ঠিক আছে? এটা এই মূলকটার নাম। আবার C6H5, এইটারই নাম আবার PHও বলা যায়, ফিনাইলও বলা যায়। AR মানে হচ্ছে অ্যারাইল, PH মানে হচ্ছে ফিনাইল থেকে আসছে। তাহলে এক কথায় বললে এটা আমরা বেনজিন নিয়ে আসলে কাজ করতেছি, এটাকে কখনো এভাবেও লেখা যায়, এভাবেও লেখা যায়। আচ্ছা লিখলাম। আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে বেনজিনটা তৈরি করা। আমাদের কাজ হচ্ছে বেনজিনটাকে তৈরি করা, তাই না? আমাদের কাজ হচ্ছে বেনজিনটাকে তৈরি করা। বেনজিনটাকে তৈরি করা। ওকে, আমাদের কাজ হচ্ছে বেনজিনটাকে তৈরি করা। তাহলে এইটা একটা ধরো তৈরি করার প্রসেস লিখছি, এইটা একটা তৈরি করার প্রসেস লিখছি, এইটা একটা তৈরি করার প্রসেস লিখছি। অনেকগুলো উপায় আছে, বুঝছো? আমি জাস্ট কয়েকটা উপায় লিখছি যেগুলো পরীক্ষার জন্য আমাদের জন্য ইম্পর্টেন্ট। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ওইটাই আগে লিখি, কি বলো? পরীক্ষায় সবচেয়ে বেশি যেটা আসে, আমরা কোশ্চেন সলভ করতে গেলে দেখবা আমার এই কথাগুলো পাই টু পাই মনে পড়বে আর কি। এটা হচ্ছে ইথাইনকে 3 মোল নিয়ে আয়রন নলের উপস্থিতিতে তুমি যদি 650 ডিগ্রি সেলসিয়াস 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করো, তখন এই পলিমার তৈরি হবে। তাহলে ইথাইনের পলিমারের নাম কি? বেনজিন। এটা একটা বিক্রিয়া। আবার ধরো তোমার কাছে আরেকটা জিনিস হইতে পারে, ধরো এইটা হলো তোমার কাছে একটা ভদ্রলোক বেনজিন, এটা হলো একটা ভদ্রলোক বেনজিন, তার নাম হচ্ছে কি? ওই সোডিয়াম বেনজয়েট আয়ন, সোডিয়াম বেনজয়েট। এর সাথে তুমি যদি কি করো, তুমি যদি এর সাথে ক্যালসিয়াম অক্সাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া দাও, তখন এটা তৈরি হবে আবারও। বুঝছো? আচ্ছা এবার তুমি যদি এখানে আসো, আরো কোনোভাবে ভাইয়া তৈরি করা যায় এটাকে, দেখি তৈরি করা যায় কি যায় না, আমি তো জানি না, বুঝছো নি? যেমন ধরো ArMgX, অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, এর নাম হচ্ছে গ্রিগনার্ড বিকারক। কি বলে এটা? গ্রিগনার্ড বিকারক। এর সাথে আমরা যদি এর সাথে পানি দিই, আমরা পানি দিই, মানে আর্দ্র বিশ্লেষণ যদি করি, তখন H+ OH- হয়, ARটা মাইনাস, এটা হচ্ছে প্লাস, তাহলে এই মাইনাসের সাথে এই প্লাসটা এসে এটা তৈরি করে দেবে আর কি, এরকম একটা। আর কিভাবে তৈরি করা যায় বাবা এটা বেনজিনটা? এখন আমাদের কাছে আরেকটা জিনিস আছে, অনেকগুলো উপায় কিন্তু তৈরি করা যায়। দেখো আমরা কিন্তু এখনই সব লিখতে ব্যাপারটা এমন টাইপের না, আর সামনের যতগুলো পড়বো ওইগুলো পড়তে কিছু পেয়ে যাবো আমরা। এর নাম হচ্ছে ফিনল। ফিনল থেকে যদি আমরা জিঙ্ক চূর্ণ দেই, তখন ফিনল থেকে এটা তৈরি হয়। তাহলে এই তো হইলো বেনজিন। তাহলে বেনজিন প্রস্তুতিটা শেষ। সবচেয়ে বেশি আসে কোনটা? এইটা আসে। এরপর এটা দিয়েও কাজ করতে পারো, এটা দিয়েও কাজ করতে পারো। আচ্ছা এখন তুমি আমার কথার মধ্যে একটু আসো। বেনজিনের এখান থেকে কিছু কথা আসবে, তারপর বেনজিনের কিছু রিয়াকশনের দিকে আমরা যাবো। আচ্ছা সেটা কি? বেনজিন যে ভদ্রলোকটা আছে, বেনজিন, ওই বেনজিনে অসম্পৃক্ততা আছে। বেনজিনে কি বলে? বিশেষ ধরনের অসম্পৃক্ততা বিদ্যমান। বিশেষ ধরনের অসম্পৃক্ততা বিদ্যমান। বিশেষ ধরনের অসম্পৃক্ততা বিদ্যমান। কেন? কারণ এখানে রেজোনেন্স ঘটে, তাই। ঠিক আছে?
যার জন্য এইটা যদি আমরা এখন অসম্পৃক্ততার যদি পরীক্ষা করি বেনজিনের সাথে, যদি আমরা বেনজিনের সাথে কি করি, অসম্পৃক্ততার যদি পরীক্ষা করি, কার ব্যাখ্যা করি, অসম্পৃক্ততা যদি পরীক্ষা করি, অর্থাৎ তুমি চাচ্ছ এইরকম একটা কাজ করতে, তুমি চাচ্ছ এরকম একটা কাজ করতে, ArH মানে এটা হচ্ছে বেনজিন, তার সাথে তুমি কি করবা, তার সাথে তুমি কি করবা, ব্রোমিনের বিক্রিয়াটা দিবা, ব্রোমিনের সাথে CCl4 দিবা, তুমি ভাবতেছো ব্রোমিনের লাল বর্ণটা চলে যাবে, বাট এই জায়গাটায় আসলে এরকম ভাবে সে বিক্রিয়াটা দেয়। কেন? যে মানে ব্রোমিনের কালারটা বিনষ্ট করে না, কারণ হচ্ছে কি এর স্পেশাল টাইপের একটা অসম্পৃক্ততা আছে। ব্রোমিনের এই বিক্রিয়াটা করতে গেলে যে বিক্রিয়াটা হওয়া লাগে, ইট কুড বি, এটাকে বলা লাগতো ইলেকট্রোফিলিক সংযোজন হওয়া লাগতো। এইটাকে প্রেসার সাজেস্ট করতেছে যে তুমি এটা ইলেকট্রোফিলিক সংযোজন করো। বাট একটা জিনিস আমরা আগে পড়েছিলাম, বেনজিনে 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 কি হয়, বেনজিনে 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 ইলেকট্রোফিলিক সংযোজন হয় না, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া হয়, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া হয়। বেনজিনে কি হয়, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া হয়, দ্যাটস দ্য ইস্যু। সংযোজন বিক্রিয়া সে দেয় না, সে প্রতিস্থাপন বিক্রিয়াটা দেয়। তাহলে এখন প্রশ্ন দাঁড়াচ্ছে, ভাইয়া প্রতিস্থাপন বিক্রিয়াটা যে দিবে কিভাবে দিবে, এই বিক্রিয়াটাই পরীক্ষায় রিটার্নে আসে মেকানিজমটা, আমাদের সব মেকানিজমগুলো আসে না, বাট এই একটা মেকানিজম আমাদের পড়া লাগবে আর কি, বুঝছো? আসো তাহলে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার মেকানিজম তাহলে কেমন হবে। এখানে 3টা ধাপে ঘটে। প্রথম ধাপটা হচ্ছে ইলেকট্রোফাইল তৈরি, প্রথমে আছে ইলেকট্রোফাইল তৈরি না করে নিয়ে তো আসলে বিক্রিয়া করা যাবে না, তৈরি, যদি এটা আমাদের বইয়ে দেওয়া, বাট এটা অ্যাকচুয়ালি আসলে ধাপ হওয়ার কথা না, বাট তবুও ধরো আমাদের বইতে যা আছে তাই। 2 নম্বর কথা হচ্ছে সিগমা কমপ্লেক্স গঠন, সিগমা কমপ্লেক্স গঠন, এটা হচ্ছে এটা। 3 নম্বর ধাপটা হচ্ছে হাইড্রোজেন অপসারণ, 3 নম্বর ধাপটা হচ্ছে হাইড্রোজেন অপসারণ, 3 নম্বর ধাপটা হচ্ছে হাইড্রোজেন অপসারণ। এইটা হলো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে স্টেপগুলো আর কি, যে সকল স্টেপে ঘটে সেই স্টেপগুলো মেনটেন করে আমাদের বিক্রিয়া লিখতে হবে, বুঝছো? তার একটা দেখা দরকার, না দেখলে তো আসলে হবে না, তাই না? না দেখলে হবেও না, আমরা লিখতেও পারবো না, আবার ঝামেলা পড়ে যাব, তাই না? ওকে, তাহলে আমরা যদি বেনজিনের বিক্রিয়া লিখি আর কি, হ্যাঁ, বেনজিনের বিক্রিয়া, বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বুঝছো ভালো করে। আমরা কার সাথে বিক্রিয়া দেবো, এই হচ্ছে বেনজিনটা, বেনজিন, তার সাথে দেব হচ্ছে CH3Cl, এর সাথে দেব হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ড্রাই অবস্থাতে, অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে কোথাও অবস্থায় দিব, ড্রাই অবস্থাতে দিয়ে এখান থেকে প্রোডাক্ট আসবে হচ্ছে এটা, এখান থেকে প্রোডাক্ট আসবে হচ্ছে এটা। কেমনে? ওই যে আমরা আগে তো এটা দেখছিলাম একবার, যে এই CH3টা এখানকার হাইড্রোজেনকে সরাই দিয়ে বসবে, বাট ম্যাটার হইলো কিভাবে কাজটা ঘটে এইটা দেখানোটা ম্যাটার, তাই না? তাহলে এখন পরীক্ষা কিন্তু এটা আসলে তোমাকে লিখতে হবে আর কি, হ্যাঁ, এটার মেকানিজমটা চাই, এটার মেকানিজমটা চাই। ওকে, ঠান্ডা মাথায় আসো, মেকানিজমটা চাই। এখন আমরা যদি একটাতে আগাই, স্টেপ 1-এ কি হয়, স্টেপ 1-এ যে ঘটনাটা ঘটে, এই যে CH3 আছে, CH3Cl এর সাথে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এখানে একটা লুইস অ্যাসিড হিসেবে কাজ করলে সে কি করলো, এই CH3টা CH3+ আকারে তৈরি হলো, এরপরে এই Clটা এখানে গেলে AlCl4 আকারে মাইনাস তৈরি করছে। তাহলে আমাদের কাছে একটা ইলেকট্রোফাইল তৈরি হয়ে গেছে, গেল। স্টেপ 1 শেষ, আমাদের কাছে একটা ইলেকট্রোফাইল তৈরি হয়ে গেল, বুঝছো? এবার আসো আমাদের কাছে স্টেপ 2, এবার আমাদের কাছে আসো স্টেপ 2তে যে ঘটনাটা ঘটবে সেটাতে কি, সিগমা কমপ্লেক্স বলছি, এখানে বেনজিন থেকে রিঅ্যাকশনটা স্টার্ট, এই যে বেনজিন নামে এক ভদ্রলোক আছে, এই যে হাইড্রোজেন, তার সাথে ওই CH3+ যে ইলেকট্রোফাইলটা আছে, এই ইলেকট্রনটা ওই ইলেকট্রোফাইলটাকে অ্যাটাক করতেছে, টানলে পরে যে অবস্থাটা হয়, এই যে বেনজিন যেটা আছে এর সাথে একটা হাতে হাইড্রোজেন আছে, ওইখানেই আবার নতুন করে CH3টা অ্যাড হয়েছে, বুঝছো? তাহলে এইটার প্লাসে একটা ঘাটতি তৈরি হয়েছে, ইলেকট্রনের ঘাটতি, ওই ইলেকট্রন ঘাটতি থাকে আমরা এখানে প্লাস দিয়ে বলছি। এই যে একটা কমপ্লেক্স স্ট্রাকচার তৈরি হয়ে গেল, এইটাকেই বলতেছি হচ্ছে
সিগমা কমপ্লেক্স বলে। এটাকেই বলে হচ্ছে সিগমা কমপ্লেক্স বলে। এটাকে কি বলে? সিগমা কমপ্লেক্স বলে। বুঝছো? আচ্ছা, এবার আসো স্টেপ 3। এবার আসো স্টেপ স্টেপ 3। স্টেপ 3তে তাহলে আমরা গিয়ে কি করতে পারি বলো? স্টেপ 3তে এসে ওই সিগমা কমপ্লেক্সটা আবার তুমি নিয়ে আসো। ওই সিগমা কমপ্লেক্সটাই তুমি আবার নিয়ে আসো, সিগমা কমপ্লেক্সটা। আচ্ছা, তাহলে দেখি একটু। স্টেপ 3তে এসে সিগমা কমপ্লেক্সটা নিলাম, সিগমা কমপ্লেক্সটা নিলাম। এটা নিয়ে আমরা কি করতেছি দেখো, ভদ্রলোকের কাজ। হ্যাঁ, এখান থেকে ভদ্রলোক এখান থেকে হাইড্রোজেন থেকে ইলেকট্রন এখানে দিয়ে দিল। তাহলে হাইড্রোজেনটা তো এইচ প্লাস আকারে বের হয়েছে। তাহলে এখান থেকে কি হইলো? এইচ প্লাস আকারে বের হইলো। আর আর ওইখানে যে ভদ্রলোক বেনজিন দিয়ে আমরা বিক্রিয়া শুরু করছিলাম, তো তার সাথে ওই হাতটার মধ্যে CH3 ইনকর্পোরেট হয়ে গেল। এই হচ্ছে গল্পটা। তাহলে এই 3টা ধাপে কাজটা ঘটে। বুঝছো? ওকে, এখন তুমি এখানে কিছু কথা মনে রাখতে হবে। এখানে তুমি যুক্ত করছো কাকে? CH3, এটাকে। এটার নাম হচ্ছে মিথাইল কার্বনিয়াম আয়ন। বাট এইটা তো মিথাইলটা এখানে একটা গ্রুপ হিসেবে যুক্ত হয়েছে। এটা তো একটা মিথাইল ছিল, তাই না? যদি তুমি মিথাইল আয়ন যদি যুক্ত করো, ওই বিক্রিয়াটার নাম হবে হচ্ছে মিথাইলেশন। বিক্রিয়ার নাম হবে কি? মিথাইলেশন। বুঝছো? তুমি যদি এটা মিথাইল না করে আর প্লাস যুক্ত করো, মানে অ্যালকাইল মূলক, তখন এটার নাম হবে হচ্ছে অ্যালকাইলেশন বিক্রিয়া। তুমি যদি এখানে NO2 প্লাস নাইট্রোনিয়াম আয়ন যুক্ত করো, রিঅ্যাকশনের নাম হবে নাইট্রেশন রিঅ্যাকশন। তুমি যদি ওইখানে SO3 যুক্ত করো, তখন তার নাম হবে হচ্ছে সালফোনেশন। সালফোনেশন। তুমি যদি ওইখানে CH3CO অ্যাড করো, তখন এটার নাম হচ্ছে অ্যাসাইল মূলক, তখন তার নাম হবে হচ্ছে অ্যাসাইলেশন। বুঝছো ঘটনাটা কি? হ্যাঁ, আচ্ছা। আবার ধরো তুমি যদি এখানে Cl প্লাস অ্যাড করো, ক্লোরিন প্লাস, তাহলে এটার নাম হবে হচ্ছে ক্লোরিনেশন। রিঅ্যাকশন আর কি। তাহলে ভিন্ন ভিন্ন বিক্রিয়াগুলো ভিন্ন ভিন্ন। ডান। তাহলে কে যুক্ত হইলে কি রিঅ্যাকশন দেয় এইটা ক্লিয়ার হয়ে গেছো। বাট দ্য থিং ইজ ইউ ডোন্ট নো অ্যাবাউট দ্যাট কি লাগবে এই জায়গাটায় বিকারক হিসেবে লাগবে, তুমি এটা জানো না। In that particular case, you need my help, right? Okay, I am here. You're Naimur bhaiya, so I will help you. First of all, we need to figure it out that যে two reactions যা কিনা আমাদের বইয়ের মধ্যে মেনশন আছে, একটা হচ্ছে অ্যালকাইলেশন, একটা হচ্ছে অ্যাসাইলেশন। এই রিঅ্যাকশন দুইটা আবিষ্কার করছেন হচ্ছে সায়েন্টিস্ট, নাম হচ্ছে কি? ফিদেল ক্রাফট। তাহলে ওইখান থেকে এই রিঅ্যাকশনটাকে বলা হয় ফিদেল ক্রাফট। ফিদেল মানে কি? ফিদেল ক্রাফট নাকি ফিদেল ক্রাফট? হ্যাঁ, ফিদেল ক্রাফট মোস্ট প্রবলি। দেখছো বানানো হচ্ছে, হুট করে একটা ডাউট মনে হচ্ছে আর কি। হ্যাঁ, আসলে না জানা বানানটাও আসলে ঝামেলা হয়ে যায়, তো সার্চ করে দেখতে পারি তখন। হ্যাঁ, স্মার্ট ভার্ডে ক্লাস এটা একটা সুবিধা আছে, বুঝছো? যে যখন কোনো একটা কনফিউশন জাগে তখন চাইলে সার্চ করা যায়। ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন রিঅ্যাকশন, দেখি ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন। হ্যাঁ, ফিডেল ক্রাফট, ইটস ফিডেল FRIEDEL, ফিডেল ক্রাফটস অ্যালকাইলেশন রিঅ্যাকশন আর কি। বুঝছো? তাহলে আমরা এটাকে লিখতে পারি ফিডেল ক্রাফট। কি হয়? অ্যালকাইলেশন হয়, অ্যালকাইলেশন হয় অথবা অ্যাসাইলেশনও হয়। ওই যে অ্যাসাইলেশনও আছে, অ্যালকাইলেশনও আছে। বুঝছো? দুইটার কথাই বলছি আর কি। অ্যালকাইলেশন হোক বা অ্যাসাইলেশন হোক, আমরা বিক্রিয়াগুলো লিখি একটা বার। ধরো তোমাকে ছোট মানুষ না তুমি, তোমাকে বিপদে না ফেলি, কি বলো? তোমাকে বিপদে ফেললে খারাপ। যেমন ধরো আমরা এই পাশে একটা বেনজিন নামে এক ভদ্রলোক নিলাম। সেই বেনজিন ভদ্রলোকের সাথে আমরা এখানে বেনজিনের হাইড্রোজেনকে নিলাম। আমরা যাচ্ছি এই হাইড্রোজেনকে চেঞ্জ করাবো। এই হাইড্রোজেনকে চেঞ্জ করে বিক্রিয়াটা করাবো। বুঝছো? এই হাইড্রোজেনকে চেঞ্জ করে আমরা বিক্রিয়াটা করাবো। তো এখানে কতগুলো বিক্রিয়া হবে, সব বিক্রিয়াগুলো এখানে এরকম করে লিখি, কারণ একবার লিখলে ভালো লাগবে না দেখতে। বুঝছো? একবার লিখলে ভালো লাগবে না, তো সুন্দর দেখানোর সুবিধার্থে আমরা চেষ্টা করি কেমন করে কি করা যায়।
কেমন করে কি করা যায় চেষ্টা করি আর কি। হ্যাঁ, আমার ভিন্ন ভিন্ন লেকচারে ভিন্ন ভিন্ন টাইপের চেষ্টা আছে, জানি না কি রকম একটাতে যাচ্ছে, এইটাতে কার কার সাথে মিলতেছে জানি না। ওকে, তো ওকে, এখন ধরো এইটা একটা রিয়েকশন, দুইটা রিয়েকশন, তিনটা রিয়েকশন। লিখি আগে রিয়েকশন দিই, মানে জানি না কয়টা লিখবো, আমি আগে লিখি তারপরে পরেরটা দেখা যাবে পরে। 4টা, 5টা, না হলে পরে যেমনি হোক বানাবো না আমরা একটা, এটা সমস্যা না, এটা অর্গানিক, বুঝো না? অর্গানিকে তো আসলে রিয়েকশন বানানো ব্যাপার না, রিয়েকশন বানানো ব্যাপার না, লেখাটা ব্যাপার। ধরো আমরা যদি এখানে লিখি CH3Cl এর সাথে দিলাম অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ড্রাই অবস্থাতে দিচ্ছি একে, তখন আমাদের কাছে কি হবে? তখন আমাদের কাছে মাথায় রাখতে হবে এই ভদ্রলোক গিয়ে যুক্ত হবে ওই হাইড্রোজেনটাকে সরাই দিয়ে। তাহলে এখান থেকে প্রোডাক্ট আসবে কি? প্রোডাক্ট আসবে হচ্ছে এরকম, এখানে আসবে CH3 আসবে প্রোডাক্টটা, বুঝছো? আচ্ছা, এখানে কি হবে? যদি আমরা CH3COCl অ্যাসাইলিয়াম, হ্যাঁ অ্যাসাইল ক্লোরাইড যদি দেই, অ্যান্ড যদি ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড যদি দিই, তখন তাহলে কি হবে? ওই বেনজিন যেটা আছে ওই বেনজিনের সাথে COCH3 যুক্ত হবে, বুঝছো? নামগুলো পরে লিখে দিই। হ্যাঁ, আবার এখানে ধরো যে কি হইলো, HNO3 এর সাথে H2SO4, হ্যাঁ এখানে দিলে নাইট্রোমূলকটা আসবে, এসে তখন এখানে নাইট্রো জিনিসটা এখানে বসবে। প্রত্যেকটাই কিন্তু ওই 3টা স্টেপে ব্যাখ্যা করা যায়। হ্যাঁ, এখানে যদি আসি, ক্লোরিন দিলাম, তার সাথে দেবো হচ্ছে FeCl3 অথবা AlCl3, দিলে এখানে কি হবে? এখানে ক্লোরিন যুক্ত হবে। আচ্ছা, এখানে ক্লোরিন দিলা, তার সাথে তুমি যদি ইউভি দাও, আচ্ছা, তারপরে তুমি যদি এখানে কি দাও? হাইড্রোজেন দাও, আবার তুমি যদি এখানে নিকেল প্রভাবক দাও, ঠিক আছে? দেখো ঘটনাটা কি ঘটে। হাইড্রোজেন নিকেল প্রভাবক দিলে এখানে সংযোজন বিক্রিয়াটা ঘটবে। তার মানে বেনজিনে যে সংযোজন ঘটে না, এটা কি ট্রু? না, সংযোজন ঘটে, বাট এটা তার বৈশিষ্ট্যমূলক বিক্রিয়া না, বুঝছেন? আবার ক্লোরিন দিলে এখানে কি হয়? C6, ক্লোরিন দিলে কি হয়? আমরা স্ট্রাকচারটা লিখে দিই, এটা এরকম হয় আর কি। এর প্রত্যেকটা জায়গায় একটা করে হাইড্রোজেন তো আছে, তার সাথে একটা করে Cl আছে, একটা করে হাইড্রোজেন থাকে, একটা করে Cl যুক্ত করে, একটা করে হাইড্রোজেন, একটা করে Cl, একটা করে হাইড্রোজেন, একটা করে Cl, একটা করে হাইড্রোজেন, একটা করে Cl, একটা করে হাইড্রোজেন, একটা করে Cl। তার মানে C6H6Cl6 এইটা তৈরি হয়। এইটার নাম হচ্ছে গ্যামাক্সিন, এটার নাম হচ্ছে গ্যামাক্সিন তৈরি করে, জীবাণুনাশক হিসেবে এটা তৈরি করে আর কি, বুঝছো? এই হচ্ছে বেনজিনের বিক্রিয়াগুলোর কথা বললাম। ডান? ওকে, এখন আমরা তো বেনজিনে অনেক কিছু দেখলাম, হ্যাঁ আমাদের বেনজিনে অনেক কিছু দেখলাম, এরপরে দেখি টপিকটার নাম কি। তারপরে ধরো যে আমি অনেকক্ষণ থেকে বলতেছি না, বলতে বলতে ভুলে গেছি, এই জন্য হ্যাঁ এই জন্য হচ্ছে যে একটু দেখতে হলো টপিকটার নাম কি। বেনজিন মানে সরি, আমার কাছে অর্গানিক পড়ানোর সময় কিছু আর ভাবা লাগে না, কারণ হচ্ছে যে টপিকগুলো ইটসেলফ আমার সাথে কথা বলতে পারে, অ্যান্ড আই এম হ্যাপি উইথ দ্যাট, কারণ আমার কাছে অর্গানিক পড়াতে খুব মজা লাগে, বুঝছো? আমি যখন আজকে ক্লাসটা প্ল্যান করতেছিলাম তখন এই আমার ওয়াইফ সে বলতেছিল যে এক জিনিস কতবার পড়ায় কেমনটা লাগে। আমার কথা হচ্ছে যে বিশ্বাস করো, ভালো লাগার বিষয়টা হচ্ছে এটা, যখন ক্লাস নিতে বসি তখন কেমিস্ট্রি আমার সাথে কথা বলে, আর আরেকটা বিষয়, যখন এটা আপলোড হয়ে যাবে ভিডিওটা, তখন তোমাদের কমেন্টগুলো আমার সাথে কথা বলে। যদি তোমাদের এটা কথা বলি, তোমরা কমেন্ট করিও সবাই, তোমাদের কমেন্টগুলো পড়ি, তো এটা কমেন্ট শুনতে ভালো লাগে, ভালো হোক খারাপ হোক বলিও কমেন্ট, সমস্যা নেই। এখানে আরেকটা কথা আসতেছে, যেটা টলুইন নামে এক ভদ্রলোক আছে, টলুইন যেটা আমরা তৈরি করলাম মাত্র, টলুইন তৈরি করলাম। হ্যাঁ, তাহলে আমি একটা কাজ করি, আমি হচ্ছে টলুইনটা তৈরি করার বিক্রিয়া তোমার কাছে এখানে লিখি, টলুইন তৈরি করার বিক্রিয়াটা এখানে লিখি, এই হচ্ছে আমাদের কাছে টলুইন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তো টলুইন তৈরি করা যায় কেমনে তুমি জানো, টলুইন কিভাবে তৈরি করা যায় তুমি অলরেডি জানো, টলুইন কিভাবে তৈরি করা যায় তুমি অলরেডি জানো। আমি 3টা এখানে প্রসেস দিই, বুঝছো? 3টা প্রসেস দিই। একটা ব্যাপারটা হচ্ছে বেনজিন নিলা, তার সাথে CH3Cl দিলা, অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিলা ড্রাই অবস্থায়, একটু আগেই দেখাইছি, এটা খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। আর এরপরে তুমি কি করতে পারো, এই হচ্ছে আমাদের কাছে বেনজিন নিলা, তারপরে হচ্ছে এখানে বেনজাল ডিহাইড, এই ভদ্রলোকের নাম বেনজাল ডিহাইড, বেনজিনে এলডিহাইড, তার সাথে তুমি যদি দাও জিঙ্ক অ্যামালগাম। কেন? রিমেম্বার দ্য ফার্স্ট রিঅ্যাকশন হোয়াট আই হ্যাভ মানে
রিটার্ন ইন দ্যাট কেস কোন টপিকে জানো? অ্যালকেন টপিকে লিখছিলাম। কি লিখছিলাম এখানে? জিঙ্ক অ্যামালগামের সাথে গাঢ় HCl, গাঢ় HCl এর যদি বিক্রিয়া দেওয়া হয় ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া বলে, এই যে CO যে মূলকটা আছে CH2 মূলকে পরিণত হয়, এটাই দেখাইছিলাম। দেন আমরা পরবর্তীতে আসি, এখানকার সাথে আরেকটা পরিচিত রিয়াকশনটা করানো পসিবল। কী ব্যাপার সেটা? CH2COOH, ঠিক আছে। এর সাথে যদি আমরা ওই যে ডিকার্বক্সিলেশন রিয়াকশন যদি করতে পারি, ডিকার্বক্সিলেশন রিয়াকশন, তাহলে এইখান থেকে কমে যাবে, CH3H তৈরি হবে। কনসেপ্টটা এটা, বুঝছো? ওকে, সমস্যা নেই। তাহলে এবার ধরো আমরা টলুইনে কিছু রিয়াকশন করব। এবার ধরো টলুইনে কিছু আমরা রিয়াকশন করব, খুবই সিম্পল ওয়ার্ডে রিয়াকশনগুলো করতে যাইতে হবে। যা যা রিয়াকশনগুলো তুমি ওইখানেও করছিলা, সেই সকল রিয়াকশনগুলো তুমি এখানেও করতে পারবা, বুঝছো? তাই যে আমি 3টা রিয়াকশন করে আটকাই দিচ্ছি, আর করবো না। এখানে ধরো তুমি এখানে নিকেল এবং তুমি হাইড্রোজেনের সাহায্যে বিক্রিয়া করতেছো, করতে পারবা না? পারবা। করলে কি হবে? করলে এখানে ভিতরে বিক্রিয়াটা হলো এখানে CH3, বুঝছো? এই হচ্ছে অবস্থাটা, সংযোজন বিক্রিয়া হয়েছে। আচ্ছা ভাইয়া, আমি তো এইটা চাচ্ছি না। কি চাচ্ছ তাহলে? তুমি এখানকার মধ্যে আবার সেই ফিদেলক্রাফট অ্যালকাইলেশন করবা, বুঝছো? তোমার তো মনে চাওয়া পর অনেক ইচ্ছা আছে, কারণ তুমি চাচ্ছ এটা করতে, তো করলা। তাহলে এই CH3 এবার কোথায় বসবে? অ্যাজ ইউ নো, আমরা কিন্তু বলে দিয়েছিলাম CH3 হচ্ছে একটা অর্থ প্যারা নির্দেশক। ও নির্দেশ করবে অন্য কেউ কোথায় গিয়ে বসবে, অর্থ এবং প্যারা পজিশনে বসবে। তাহলে এখানে কি হবে? এখানে বেনজিনের মধ্যে আগের থেকে CH3 এখানে ছিল, তো নতুন ভদ্রলোক যে CH3 আসছে, ও গিয়ে বসবে অর্থ পজিশনে বসবে একবার, পাশাপাশি ও বসবে হচ্ছে প্যারা পজিশনে গিয়ে বসবে একবার বসবে অর্থ পজিশনে, একবার বসবে কোথায়? একবার বসবে ওই ভদ্রলোক প্যারা পজিশনে গিয়ে বসবে, একবার ওই ভদ্রলোক প্যারা পজিশনে গিয়ে বসবে, বুঝছো? আর বেনজিন বলে একটা CH3 থাকলে তাকে টলুইন বলে, 2টা থাকলে তাকে জাইলিন বলে। তাহলে এর নাম হবে কি? তাহলে এর নাম হবে অর্থোজাইলিন, আর এর নাম হবে প্যারাজাইলিন, 3টা থাকলে তাকে মেসিটাইলিন বলে, গেল? আচ্ছা, এটা গেল। এবার ধরো তুমি এখানে কি করতে চাও? তুমি এখানে ক্লোরিনের সাথে বিক্রিয়া দিবা, সাথে UV দিয়ে দিবা। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা এডমিশনের জন্য ইম্পর্টেন্ট। দিলে কি হয়? এইখানে যেটা আছে, এইখানে এই যে দিলাম, এর এবার CH3 জায়গায় CCl3 তৈরি হবে। তার মানে কি? এইটা দিলে এই এলিফেটিক অংশে বিক্রিয়া হয়, অ্যারোমেটিক অংশে না, বুঝছো? তাহলে এখানে একটা কথা বলতে পারি, টলুইনে 2টা অংশ, একটা হচ্ছে এই পার্টটা হচ্ছে এলিফেটিক, অ্যান্ড এই পার্টটা হচ্ছে টলুইনের মধ্যে অ্যারোমেটিক। অ্যারোমেটিক অংশের বিক্রিয়াও দেখছো, এলিফেটিক অংশের বিক্রিয়াও দেখছো, সংযোজনও দেখছো, প্রতিস্থাপন দেখছো। ইউ হ্যাভ সিন লট অফ থিং। এবার প্র্যাকটিস করতে চলো, ঠিক আছে? অনেক দেখছো। মনে হয় আমরা কিন্তু হাফওয়ে ডান করে আসছি, ক্লাসটার অনেক দূর প্রায়, এই যে নিয়ারলি মিডিল অবস্থায় আছে আর কি। চলো দেখি কোন বিক্রিয়ার মাধ্যমে এলিফেটিক হাইড্রোকার্বনকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন রূপান্তর করা যায়। যেমন ধরো এলিফেটিক হাইড্রোকার্বন মানে হচ্ছে এইটা, এই যে হচ্ছে ইথাইনকে তুমি হচ্ছে বেনজিনে রূপান্তর করবা কোন বিক্রিয়ার সাহায্যে, তাই না? এটা মনে আছে? এটা কি? এই 3 মোল লাগে, পলিমারকরণ বিক্রিয়া করা লাগে আর কিছু, তাই না? এখানে যে লিখে দিলাম আয়রনল, ভুলে গেলা, বারবার যে বললাম এটা পরীক্ষায় প্রশ্ন আসে, দেখছো? তুমি কথাগুলো কিন্তু ভুলে যাচ্ছ আর কি, ঠিক আছে? ভুলে যাওয়া যাবে না বাবা, এগুলো পারতে হবে। 2 নম্বরে আসো, কোনটি হেটারোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ নয়? পাইরলের মধ্যে নাইট্রোজেন আছে, তাহলে হেটারো। ফিউরানের মধ্যেও নাইট্রোজেন আছে, হেটারো। সালফারের মধ্যেও কি আছে? মানে থায়োফেনের মধ্যে সালফার আছে, হেটারো। ট্রাইনাইট্রোটলুইন, তার মানে এইটা হচ্ছে আমাদের কাছে টলুইন, এটা হচ্ছে আমাদের কাছে টলুইন, আর এইটা হলো আমাদের কাছে নাইট্রো গ্রুপ, আর এটা হচ্ছে আমাদের কাছে নাইট্রো গ্রুপ। তাহলে ট্রাইনাইট্রোটলুইন, তাহলে এইটা আমাদের কাছে কি? এরা অ্যারোমেটিক যৌগ, বাট এরা আমার কাছে হেটারোসাইক্লিক না। এই রিঅ্যাকশনটা একটু আগে দেখাই নেই, হ্যাঁ, এই রিঅ্যাকশনটা একবার দেখাইলে ভালো হইতো, বুঝছো? এই যে টলুইন যেটা আছে না, এই টলুইনের সাথে আমরা একটা রিঅ্যাকশন একটু দেখাই। এই টলুইনের সাথে তুমি যদি নাইট্রেশন রিঅ্যাকশনটা করো, অ্যান্ড সেটা যদি 110 ডিগ্রির মতো সেলসিয়াস তাপমাত্রায় যদি হয়, তখন ওই টলুইনের সাথে অর্থ এবং প্যারা পজিশন, 2টা পজিশনের মধ্যেই নাইট্রোমূলক অ্যাড হয়ে যাবে, সবগুলো পজিশন নাইট্রোমূলক অ্যাড হবে। ট্রাইনাইট্রোটলুইন, অর্থাৎ ছোট করে বলে TNT বলে, হ্যাঁ,
তাহলে টিএনডি প্রস্তুতি চলে আসলে এটা লিখবা আর কি, বুঝছো? টিএনডি প্রস্তুতি চলে আসলে এটা লিখবা, লিখলাম। অ্যারোমেটিক যৌগ কোনটা? এইটা অ্যারোমেটিক যৌগ, এটাও অ্যারোমেটিক যৌগ, এইটা না, তাহলে 1 আর 2 নাম্বারটা অ্যারোমেটিক যৌগ, 1 আর 2 নাম্বারটা অ্যারোমেটিক যৌগ, 1 আর 2 নাম্বারটা। 2 নম্বরের মধ্যে আসো, কোনটি সুষম চাক্রিক যৌগ? সুষম চাক্রিক, সুষম চাক্রিক, সুষম চাক্রিক মানে, সুষম চাক্রিক বলতে কি বোঝাচ্ছে? দেখো একটা জিনিস, ন্যাপথালিনের মধ্যে শুধু কার্বন আর হাইড্রোজেনই আছে, ঠিক আছে? এই ফিউরানের মধ্যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আছে, কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন আছে, এখানে কি আছে? কার্বন, হাইড্রোজেন, সালফার আছে। তাহলে সুষম চাক্রিক বলতে যে হোমো এই কথাটা বুঝাইছে, মানে একই টাইপের যেখানে আছে সেটা। আচ্ছা, তারপর যে কোনটি বিষম চাক্রিক বলতেছে? বিষম চাক্রিক বলতে কি বুঝায় দেখি একটু। বিষম চাক্রিক, চাক্রিক কিন্তু যৌগ বিষম হইতে হবে আর কি। তাহলে এইটা তো কার্বন হাইড্রোজেন দিয়ে তৈরি, এটা না। তারপর হচ্ছে চাক্রিক প্রোপেন, এটাও না, হ্যাঁ এটাও না। তারপর হচ্ছে এখানে কার্বন আর হাইড্রোজেন দিয়েই আছে। সাইক্লোবিউটাডাইইন, এটাও না, কার্বন হাইড্রোজেন দিয়ে আছে। এর আছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আছে, তার মানে এটা আর কি, বুঝছো? এরকমটা। তো এর পরের পার্টে আসো, কোন জৈব যৌগের অ্যারোমেটিসিটি প্রকাশের শর্ত, কোন জৈব যৌগের অ্যারোমেটিসিটি প্রকাশের কোন শর্তটি হাকেল নিয়মের অন্তর্ভুক্ত নয়? নয় বলছে, হ্যাঁ 5টা পরে অ্যান্সার দিবে আর কি। গঠন চ্যাপ্টা সমতুলীয় হতে হবে, চক্র গঠনকারী প্রতিটি পরমাণুতে এস অরবিটাল থাকতে হবে, এস অরবিটাল থাকতে হবে। তারপর হচ্ছে কি, তারপর আণবিক অরবিটালের সঞ্চরণশীল ইলেকট্রনের সংখ্যা 4n এত হইতে হবে, 4n+2 সূত্র অনুসারে n2 হলে যৌগটি হয় ন্যাপথালিন, তাই না? আচ্ছা, n এর মান 2 হইলে অলওয়েজ কি ন্যাপথালিন হবে? না, ন্যাপথালিন হয় এ কথা সত্যি। তারপরে ধরো যে এইটাও সত্যি। তারপরে যে পরমাণুতে এস অরবিটাল থাকতে পারে সত্যি কথা না আর কি, হ্যাঁ এর মধ্যে এস থাকতে পারে, ওটা এমন টাইপের না, বুঝছো? পিটি দিয়েও হইতে পারে আর কি, এরকমটা। তারপরে হচ্ছে যে কোনটি কোনটি হাকেল সংখ্যা নয়? 4n+2 করলে কত আসে? 2 আসে, তারপর 6 আসছে, 10 আসছে, 14 আসবে, এগুলা। তাহলে 4 4 করে গ্যাপ থাকে আর কি, তাহলে 4 তো হয় না, তাহলে 4 তো হবে না আর কি, এটা হচ্ছে অ্যান্সারটা। তারপরে অ্যানথ্রাসিন অণুতে পাই ইলেকট্রনের সংখ্যা কতটা আর কি? অ্যানথ্রাসিন মানে হচ্ছে 3টা গঠন, যেখানে 3টা বেনজিন সেখানে আর কি, 3টা বেনজিন সেখানে। তাহলে এইখানে আমরা দিলে এরকম করে গঠনটা আসতেছে। তাহলে এখানে হলো 3টা পাই, 2টা পাই, 2টা পাই, তাহলে 3 2 2 সমান হলো 7। তাহলে 7টা হচ্ছে পাই বন্ধন, মানে হচ্ছে 14টা ইলেকট্রন, মানে 14টা ইলেকট্রন আছে আর কি। তাহলে 14টা ইলেকট্রনটা হচ্ছে এটা, বুঝছো ঘটনাটা কি? এটা ওকে। বেনজালডিহাইড যৌগে কয়টি সিগমা বন্ধন আছে? বেনজালডিহাইডে, বেনজালডিহাইডে এইটা হচ্ছে আমাদের কাছে, এটা হচ্ছে আমাদের কাছে বেনজালডিহাইড না? তখন এটার গঠনটা যে লিখলাম, তুমি কি ভুলে গেছো দেখতে? এইটা ছিল বেনজালডিহাইড, সবগুলোর মধ্যে একটা করে হাইড্রোজেন আছে, সবগুলোর মধ্যে একটা করে হাইড্রোজেন আছে, সবগুলোর মধ্যে একটা করে হাইড্রোজেন আছে। এবার দেখি তোমরা হিসাব করতে কতটুকু পারো বা আমি কতটুকু পারি। এই যে একটা সিগমা, 2টা সিগমা, 3টা সিগমা, 4টা সিগমা, 5টা সিগমা, 6টা সিগমা, 7টা সিগমা, 8টা সিগমা, 9টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, কটা তাহলে সিগমা দাঁড়ালো? সিগমা দাঁড়ালো হচ্ছে 14টা দাঁড়াইলো আর কি। সো বি কেয়ারফুল হিসাব নিকাশের ক্ষেত্রে, ঝামেলা যেন না হয়।